ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে সায়েন্সের বিষয়ে রেগুলার ক্লাস দিয়ে থাকি। আজকে আমরা সায়েন্সের কেমিস্ট্রি থেকে দ্রবণ চ্যাপ্টারটি আলোচনা করব। এই দ্রবণ থেকে তোমাদের পরীক্ষায় নানা রকম প্রশ্ন এসে থাকে। পুরো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের যেসব ডাউটগুলো আছে সেই সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং ক্লাসের শেষে আমরা মোটামুটি 16টা মতন এমসিকিউ আলোচনা করব। তাহলে পুরো ক্লাসটি দেখো এবং শেষে এমসিকিউগুলো করার চেষ্টা করবে, তাহলে ক্লাসটি তোমরা পুরোপুরি বুঝে যাবে, এটুকু আমি তোমাদের আশ্বস্ত করতে পারি। তো চলো ক্লাসটা শুরু করা যাক। এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ। প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছ, একটা গ্লাসে জল আছে, তাতে কিছু লবণ মেশানো হচ্ছে। আর এখানে পাশে একটা দেখতে পাচ্ছ, এটাতে কিছু মাটি মেশানো আছে। ঠিক আছে, দুটো ভালো করে লক্ষ্য করো। প্রথম গ্লাসে যেটাতে নুন মেশানো হচ্ছে, এই গ্লাসটাতে জলটা পরিষ্কার স্বচ্ছ দেখা যাচ্ছে। আবার এই গ্লাসটাতে দেখো, গ্লাসটি পরিষ্কার বা স্বচ্ছ দেখা যাচ্ছে না। তাহলে যেটি পরিষ্কার দেখা যাচ্ছে সেটিকে আমরা কি বলবো? স্বচ্ছ, অর্থাৎ নুন জলটি স্বচ্ছ আছে। ঠিক আছে, এবং আমরা এই যে নুনটা যদি এখানে গুলে দিই জলটার সাথে, তাহলে এই নুনটা কিন্তু জলের সাথে ভালোভাবে মিশে যাবে। এমন কোনো ব্যাপার নয় যে তুমি জলের এই জায়গা থেকে একটু নুন নিলে, তাহলে সেখানে একটু আলাদা লাগলো, এখান থেকে নুন নিলে সেখানে একটু বেশি নুনটা লাগলো, এমন নয়। এই গ্লাসে যেখান থেকে তুমি এক ফোঁটা জল নাও বা একটু জল নাও, পুরো জলের স্বাদে কিন্তু একই রকম লাগবে যদি ভালো করে মিশিয়ে দেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে নুনের কণাগুলো ভালোভাবে মিশে যায়। এই ভালোভাবে মিশে যাওয়াটাকে বলা হয় সমসত্ব। বুঝতে পারলে? আর এখানে যে আমি কাদা জল দেখালাম, মাটি জল দেখালাম, এটাতে কিন্তু কি হয়, মাটির কণাগুলো ভালোভাবে মিশে না। কোনোখানে একটু ডিপ থাকে, গাঢ় থাকে, কোনোখানে একটু পাতলা থাকে, এরকম থাকে, অর্থাৎ ভালোভাবে মিশে না। এটাকে বলা হয় অসমসত্ব। অর্থাৎ যদি পরিষ্কার দেখা যায় তাহলে সেটি হচ্ছে স্বচ্ছ, আর যদি পরিষ্কার দেখা না যায়, এখানে দেখা যায়নি, তাহলে সেটি হয়ে যাচ্ছে অস্বচ্ছ। আর যদি এই যে কণাগুলো, এই যে নুন মিশিয়েছি, নুনের কণাগুলো যদি ভালোভাবে মিশে যায়, সব জায়গায় ভালোভাবে মিশে যায় জলটা, তাহলে সেটি হচ্ছে সমসত্ব বা হোমোজেনাস। আর এখানে আমার মাটির কণাগুলো জলের সাথে ভালোভাবে মিশেনি, অর্থাৎ এটি হয়ে গেল অসমসত্ব বা হেটেরোজেনাস। আশা করি স্বচ্ছ এবং সমসত্ব অসমসত্ব এগুলো তোমরা বুঝতে পারলে। এরপর তোমরা লক্ষ্য করো, এখানে আমি কি করেছি, জলের সাথে লবণ মিশিয়েছি। তাহলে দুটো জিনিস দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করেছি, তাই তো? যে কোনো জিনিস মেশালে সেটা মিশ্র পদার্থ হয়ে যায়। এখানে কি মেশাচ্ছি আমি? নুন মেশাচ্ছি। আর এখানে কি আছে? জল। কোনটা বেশি আছে? নুনটা অল্প পরিমাণ মেশাচ্ছি, জলটা বেশি আছে। এখানে আমি দুটো জিনিস পাচ্ছি। কি কি পাচ্ছি? একটা নুন আর একটা জল। এই জলকে বলা হয়, কি বলা হয়? এই জলকে বলা হয় দ্রাবক। কি বলা হয়? জলকে বলা হয় দ্রাবক। আর এই নুনকে বলা হয় দ্রাবক। যেটি মেশানো হয় সেটি হচ্ছে দ্রাবক, আর যেটাতে মেশানো হচ্ছে সেটা হচ্ছে দ্রাবক, এবং যার পরিমাণটা বেশি সেটা হচ্ছে দ্রাবক, এবং যেটা দ্রবণের কালার সেটাই হচ্ছে দ্রাবক। দ্রবণের কালার কি? ওই জলের কালারই হয়ে যাচ্ছে। আর যেটা কম পরিমাণে মেশাচ্ছি তুলনামূলকভাবে, সেটি হচ্ছে দ্রাবক। তাহলে এখানে মাটি আর জলের মধ্যে দ্রাবক কোনটি হবে? মাটি হবে দ্রাবক, আর জল হবে দ্রাবক। এরপর আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে দ্রবণ কাকে বলবো? এতক্ষণ ধরে তো এত কিছু বোঝালেন, মিশ্র পদার্থ এইসব অনেক কিছু বোঝালেন, কিন্তু দ্রবণ কাকে বলবো? দ্রবণ আমরা তখনই বলবো যখন দ্রাব ও দ্রাবকের মিশ্রণ থাকবে। কেমন মিশ্রণ থাকবে? সেটা হবে স্বচ্ছ এবং সমসত্ব, তাহলে আমরা সেটাকে দ্রবণ বলবো। তাহলে কি অস্বচ্ছ অসমসত্ব মিশ্রণকে দ্রবণ বলবো না? অ্যাকচুয়ালি প্রকৃত দ্রবণ নয় এগুলো। এগুলো দ্রবণ, কিন্তু প্রকৃত দ্রবণ নয়। ঠিক আছে, সমস্ত টার্মটা আমরা পরে যখন আমরা স্লাইডগুলো দেখবো আস্তে আস্তে সমস্ত কিছু বুঝে যাব। তো চলো নেক্সট কি আছে দেখা যাক। এখান থেকে আমরা দ্রবণের সংজ্ঞাটা কি বলতে পারি? দ্রাব্য ও দ্রাবকের স্বচ্ছ এবং সমসত্ব মিশ্রণ হচ্ছে দ্রবণ। দ্রবণের দুটো অংশ বললাম, একটা হচ্ছে দ্রাব্য বা সলিউট, আর একটা হচ্ছে দ্রাবক বা সলভেন্ট। তাহলে দ্রাব্য ও দ্রাবক কাকে বলে একটু সংজ্ঞাটা ফটাফট দেখে নিই। দ্রবণে যে পদার্থটির পরিমাণ বেশি থাকে, কোনটি বেশি থাকে? জলটা বেশি ছিল, এবং যেটি দেখতে দ্রবণের মতোই, যেটা দ্রাবক জলটা, সেটা দ্রবণের মতোই দেখতে, তো তাহলে তাকে বলা হয় দ্রাবক। যেমন জলকে সর্বজনীন দ্রাবক বলা হয়। এটা মনে রাখবি, পরীক্ষায় প্রশ্ন আসে 1 নম্বর, এটা কনফার্ম। ঠিক আছে, জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কারণ এটি অন্য যে কোনো তরলের চেয়ে বেশি সংখ্যক পদার্থকে দ্রবীভূত করতে পারে। অর্থাৎ জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ জল যত সংখ্যক পদার্থকে দ্রবীভূত করতে পারবে, সেই তত সংখ্যক পদার্থ আহ, অন্য কোনো দ্রাবক কিন্তু দ্রবীভূত করতে পারবে না। ঠিক আছে, দ্রাবক কি জিনিস? দ্রবণের যে পদার্থটির পরিমাণ কম থাকে বললাম, এবং যে উপাদানের জন্য দ্রবণটি গঠিত হয়। যদি আমি দ্রাবণ না মেশাই তাহলে দ্রবণটি কি হবে? হবে না। তাহলে যে উপাদানের জন্য দ্রবণটি গঠিত হয় তাকে দ্রাবক বলা হয়। ওই যে ওখানে নুন জল দেখলাম, সেখানে বলে দিলাম চিনি, নুন, মাটি এগুলো সবই হচ্ছে দ্রাবক। ঠিক আছে, আর দ্রাবক কোনটি? জলটি দ্রাবক। চলো এরপর আমি দ্রাবক ও দ্রাবের ভৌত অবস্থা নির্ভর করে কিরকম দ্রবণ পাওয়া যায় সেগুলো দেখে নেব। দ্রবণ মানে তোমরা এটুকু বুঝো না যে শুধুমাত্র জলের সাথে কিছু মেশালেই সেটা দ্রবণ হয়ে যায়। দ্রবণ
কঠিন, তরল বা গ্যাসীয় যে কোনো পদার্থই হতে পারে। ঠিক আছে, কীরকম দেখো, তরল ও কঠিন পদার্থের দ্রবণ কীরকম, যেমন আমি একটু আগে বললাম, সেগুলো হচ্ছে তরল এবং কঠিন পদার্থের দ্রবণ। ঠিক আছে, এরপর তরলের দ্রবণ, যেমন ভিনিগার। ভিনিগারে কী কী থাকে, জল আর ইথানোয়িক অ্যাসিড। জল আর ইথানোয়িক অ্যাসিডের মিশ্রণ হচ্ছে ভিনিগার। ঠিক আছে, পরীক্ষায় পড়ে ভিনিগার কিসের মিশ্রণ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বারবার ধরে বলছি, খুবই ইম্পর্টেন্ট। রেকটিফাইড স্পিরিট, যেটা ইথানল এবং জলের মিশ্রণ, আর তরল অ্যালকোহল জলের মিশ্রণ, এগুলো সবই হচ্ছে তরল পদার্থের মিশ্রণ। এবার তরল গ্যাস পদার্থের মিশ্রণ দেখব, যেমন সোডা ওয়াটার। সোডা ওয়াটার কি থাকে, কার্বন ডাইঅক্সাইড জলের সাথে মিশিয়ে সোডা ওয়াটার তৈরি করা হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে সব। রেকটিফাইড স্পিরিট, ইথানল আর জল। ভিনিগার, জল, ইথানোয়িক অ্যাসিড। আর সোডা ওয়াটার কি থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে জলের সাথে। এরপর কঠিন ও তরলের মিশ্রণ কীরকম, কঠিন ও তরলের মিশ্রণ হচ্ছে সোডিয়াম অ্যামালগাম। ভেরি 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 ইম্পর্টেন্ট, বারবার বলছি, এগুলো মনে রাখবে। অ্যামালগাম তাকেই বলা হয় যখন পারদের মিশ্রণ থাকে, কোনো পারদের সংকর ধাতু থাকে, তখন সেটাকে বলা হয় অ্যামালগাম। ঠিক আছে, এরপর কঠিনের মিশ্রণ। কঠিনের মিশ্রণ হচ্ছে পিতল। পিতলে কি কি থাকে, তামা, দস্তা। তামা থেকে 70%, দস্তা থেকে 30%। এটাও ইম্পর্টেন্ট, এখানে যতগুলো আছে পরীক্ষায় কিন্তু আসেই, তাই প্রতিটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, বায়ু। বায়ুতে কীরকম, বায়ুটাও কিন্তু একটা মিশ্র পদার্থ আমরা জানি, কিন্তু বায়ুটা একটা দ্রবণ। ঠিক আছে, কেন দ্রবণ, বায়ুকে কিন্তু স্বচ্ছভাবে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, আমাদের পাশেই বায়ু আছে, আমাদের চোখের সামনে বায়ু আছে, তা সত্ত্বেও আমরা সমস্ত কিছু এপার ওপর দেখতে পাচ্ছি, স্বচ্ছ কিন্তু দ্রবণটা। ঠিক আছে, তাহলে বায়ুতে দ্রাবক কে, নাইট্রোজেন বেশি থাকে, যেটি বেশি থাকবে সেটাই দ্রাবক, নাইট্রোজেন দ্রাবক। আর অক্সিজেন, নাইট্রোজেন কত থাকে সেখানে, এটাও পরীক্ষার প্রশ্ন তোমাদের। 78% নাইট্রোজেন থাকে, অক্সিজেন কত থাকে, 20%, 20.6, এটা 78.8 হতে পারে। আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03%। এগুলো পরীক্ষায় ভেরি ভেরি সবগুলো ইম্পর্টেন্ট, যতগুলো বললাম এখানে। ঠিক আছে, সব খাতায় ভালোভাবে নোট করে নেবে, তোমাদের পরীক্ষায় খুবই কাজে লাগবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এগুলো হচ্ছে দ্রাবক, যেগুলো কম পরিমাণে থাকে সেগুলো হচ্ছে দ্রাবক। এরপর চলো, এই দ্রবণ কত রকমের হয় সেটা আমরা জানবো। টাইপস অফ সলিউশন, দ্রবণের প্রকারভেদ। দেখো ছবিটা ভালো করে লক্ষ্য করো, দ্রবণকে আমরা কণার আকার বা ব্যাসের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করি। কণার আকার বলতে আমরা যেসব কণাগুলো মেশাই, যে দ্রাবকটা মেশাই, সেই দ্রাবক কণার আকারটা, মেশানোর পরে যে কণাটা রয়ে যায় ভেতরে, পুরোপুরি তো মেশে না, একদম যে জলের মতোই মিশে গেলো সবকিছু, এমন তার হয় না। যদি দেখা হয় অনুবীক্ষণ যন্ত্রে বা পরা অনুবীক্ষণ যন্ত্রে, তাহলে কণা থেকে যায়। তো যদি কণার ব্যাসটা 10⁻⁸ সেন্টিমিটার এর চাইতে কম হয়, তখন সেটা হয়ে যাবে ট্রু সলিউশন বা প্রকৃত দ্রবণ। যদি কণার ব্যাস 10⁻⁸ সেন্টিমিটার এর চেয়ে কম হয়, তখন সেটা হয়ে যাবে প্রকৃত দ্রবণ। যদি কণার ব্যাস 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার এর মধ্যে থাকে, তখন সেটা হয়ে যাবে কলয়েড সলিউশন বা কলয়েডীয় দ্রবণ। ঠিক আছে, আর যদি কণার ব্যাস 10⁻⁴ সেন্টিমিটার চেয়ে কম হয়, তখন তাকে বলা হয় সাসপেনশন বা বাংলায় বলা হয় প্রলম্বন। অর্থাৎ কণার আকার বা ব্যাসের উপর ভিত্তি করে দ্রবণকে 3টি শ্রেণীতে ভাগ করে যাচ্ছে, প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বন। কিরকম কণাগুলো থাকে এই ছবিটা এখানে দেখলে বুঝতে পারবে। যেটা প্রকৃত দ্রবণ, সেখানে কণাগুলো খুবই সূক্ষ্ম, মানে প্রায় মিশে যায় বললেই চলে। ঠিক আছে, কলয়েড দ্রবণে মাঝারি আকারটা থাকে, আর সাসপেনশনে একটু বড় বড় কণাগুলো দেখা যায়। ঠিক আছে, চলো এবার এই 3টে দ্রবণ আমরা ভালো করে জানবো। প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন, এখানে বললাম যে কণার যে ব্যাসটা সেটা থাকবে 10⁻⁸ সেন্টিমিটারের চেয়ে কম। ঠিক আছে, এবং দ্রাবকের সাথে, দ্রাবক কোনটা, জল, দ্রাবকের সাথে ওতপ্রোতভাবে মিশে থাকবে, পুরোপুরি ভালোভাবে মিশে থাকবে। তারপর স্বচ্ছ এবং সমসত্ব, এবং এই মিশ্রণটা কিন্তু স্থায়ী হয়, এমন না যে মিশ্রণটা আমি নুন জলের মিশ্রণটা রেখে দিলাম এবং নুনটা কিছুক্ষণ বাদে পড়ে গেল বা আলাদা হয়ে গেল। অর্থাৎ মিশ্রণটা কিন্তু স্থায়ী, গুলে রেখে দিলে ওই নুন জলেই রয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল প্রকৃত দ্রবণ। যেমন বললামই, জলের মধ্যে নুন বা চিনি দ্রবীভূত করলে এরকম দ্রবণ তৈরি হয়। এর বৈশিষ্ট্যগুলো কি কি, এই দ্রবণটা স্বচ্ছ হবে এবং সমসত্ব হবে। বুঝিয়েছি প্রথমেই। দ্রবীভূত দ্রাবক কণাগুলির আকার অতি ক্ষুদ্র হয়, এগুলোকে পরা অনুবীক্ষণ বা আল্ট্রা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না, এতটাই সূক্ষ্ম যে এগুলো দেখাই যায় না, পরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। মানে মাইক্রোস্কোপে তো দেখা যায়ই না, পরা অনুবীক্ষণ যন্ত্রে অর্থাৎ আল্ট্রা মাইক্রোস্কোপেও দেখা যায় না। দ্রাবক কণাগুলি ফিল্টার পেপার ও পার্চমেন্ট পেপার অথবা প্রাণীজ বা উদ্ভিজ্জ ঝিল্লি বা পর্দার মধ্য দিয়ে সহজেই চলে যেতে পারে, কারণ কণাগুলি একদম জলের সাথে প্রায় মিশে যায় বললেই চলে। ঠিক আছে, দ্রবণকে অনেকদিন রেখে দিলেও দ্রবণ কণাগুলি থিতিয়ে পড়ে না, বললাম এগুলো। এরপর কলয়েড দ্রবণ বা কলয়েড সলিউশন বা কলয়েড সম্পর্কে আমরা জানবো।
ওখানে আমরা কি পেয়েছিলাম, প্রকৃত দ্রবণে দ্রাবক পেয়েছিলাম। কিন্তু ওখানে যেটা আমরা দ্রাবক বলছিলাম, এখানে কলয়েডে আমরা বলবো বিস্তার মাধ্যম। যেটা দ্রাবক সেটা এখানে বিস্তার মাধ্যম, শুধু নামটা পাল্টানো, ঠিক আছে। এটা হচ্ছে বিস্তার মাধ্যম বা ডিসপারশন মিডিয়াম। আর যেটা দ্রাবক সেটা হচ্ছে বিস্তৃত দশা বা ডিসপার্সড ফেজ। শুধু টার্মগুলো আলাদা, জিনিস একই, ঠিক আছে। কিরকম দেখো, যখন কোনো পদার্থের মধ্যে দ্রাবক বা বিস্তার মাধ্যম অন্য কোনো পদার্থের সূক্ষ্মকণা বা দ্রাবের বা বিস্তৃত দশাকে যদি তার ব্যাসটা যদি 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটারের মধ্যে থাকে এবং সেটি সঞ্চরণশীল অবস্থায় থাকে, মিশে থাকে, কিন্তু দ্রবীভূত হবে না। দ্রবীভূত হলে হয়ে যাবে দ্রবণ, কিন্তু এটা দ্রবীভূত হয় না। তার ফলে কি হয়, অস্বচ্ছ অসমসত্ব স্থায়ী মিশ্রণ তৈরি হয়। এমন নয় যে মিশ্রণটা করার পরে এই যে কণাগুলো আছে কণাগুলো নিচে নেমে যাবে, এমনটা নয়, তাকে কলয়েড বলা হয়, ঠিক আছে। যেমন কি কি উদাহরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কলয়েডের দ্রবণ থেকে পরীক্ষায় আসবে 1 নম্বর, এটা লিখে রাখো, গ্যারেন্টি বলছি, VVI কলয়েড দ্রবণ থেকে পরীক্ষাতে 1 নম্বর আসবেই, ঠিক আছে। কি কি, দুধ, পাতলা ভাতের ফ্যান, সাবানের ফেনা, কিন্তু ঠিক আছে, ফেনা মনে রাখবে, অন্য কিছু নয়। সাবানের ফেনা, চা, কফি, রক্ত, রক্ত হচ্ছে প্রাকৃতিক কলয়েড, এগুলো হচ্ছে কলয়েডের উদাহরণ, ঠিক আছে। কলয়েড কণার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, কলয়েড কণার বিরামহীন ইতস্তত বিক্ষিপ্ত বিচরণকে, কলয়েড কণাগুলো কি হয় এই দ্রবণটার মধ্যে সবসময় কি করতে থাকে, যেদিকে খুশি ঘুরছে, কলয়েড কণাগুলি যেদিকে ইচ্ছা যেমন খুশি ঘুরছে, এই এই গতিটাকে বলা হয় ব্রাউনীয় গতি। মনে রাখবে, কলয়েড কণার মধ্যে কণাগুলির যে বিরামহীন ইতস্তত বিক্ষিপ্ত বিচরণ, এটাকে ব্রাউনীয় গতি বলা হয়, ঠিক আছে। চলো এর বৈশিষ্ট্যগুলো এবার জেনে নেব। অবশ্যই মিশ্রণটি অস্বচ্ছ হবে এবং অসমসত্ব হবে, মানে ঠিক মতো সব জায়গায় মিশবে না, ঠিক আছে। কণাগুলি সঞ্চরণশীল অবস্থায় থাকে। কলয়েড দ্রবণের কণাগুলোর আকার প্রকৃত দ্রবণের দ্রাব্য কণাগুলোর আকারের অপেক্ষা বড় হলেও এগুলি খালি চোখে বা মাইক্রোস্কোপ যন্ত্রে দেখা যায় না। এগুলো মাইক্রোস্কোপ যন্ত্রে দেখা যায় না, কিন্তু আল্ট্রা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখা যায়, ঠিক আছে। খালি চোখেও দেখা যায় না কলয়েডের, এবং মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, কিন্তু তার চাইতে আরো উন্নত অণুবীক্ষণ যন্ত্র অর্থাৎ পোরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু দেখা যায়। দ্রবণের কণাগুলি স্বতঃস্ফূর্তভাবে থিতিয়ে পড়বে না, যদি উত্তপ্ত করা হয় সেটা আলাদা ব্যাপার, তখন পড়ে যেতে পারে, কিন্তু এমনিতে স্বতঃস্ফূর্তভাবে পড়ে না। ফিল্টার কাগজের মধ্যে যেতে পারলেও পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে যেতে পারে না, ঠিক আছে। ফিল্টার কাগজের মধ্যে দিয়ে চলে যাবে সুন্দর, কিন্তু পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে যেতে পারে না। এরপর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস এই কলয়েডের, এই দ্রবণের ভেতর দিয়ে তীব্র আলো পাঠালে, ছবিটা লক্ষ্য করো, আলোক রশ্মি বিচ্ছুরিত হয়, এর ফলে দ্রবণের ভেতর দিয়ে আলোর গতিপথ দেখা যায়। এখানে যদি 3টা দ্রবণ রাখা হয়, প্রকৃত দ্রবণ, কলয়েড এবং প্রলম্বন, তাহলে আর এখানে যদি একটা টর্চ লাইট অন্ধকার ঘরে জ্বালানো হয়, তখন দেখা যাবে দ্রবণের মধ্যে দিয়ে তো কোনো আলোক রশ্মি দেখতে পাওয়া গেল না, কিন্তু কলয়েডের ক্ষেত্রে আলোক রশ্মি দেখতে পাওয়া যাবে এবং সাসপেনশনও কিছু কিছু দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এই যে আলোক রশ্মি, কলয়েড কণাগুলোর সাহায্যে আলোক রশ্মি এই যে বিচ্ছুরণ, এই যে আলোক রশ্মি দেখতে পাওয়া যাচ্ছে, এইটাকেই বলা হয় টিন্ডাল প্রভাব বা টিন্ডাল ইফেক্ট, ঠিক আছে। বেশ কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, জলের মধ্যে হলুদ গুঁড়ো ফেলে তাতে অন্ধকার ঘরে লাইট টিপে দেখানো, ঠিক আছে। ওগুলো কিসের প্রভাব, ওগুলো টিন্ডাল প্রভাব বা আলোর বিচ্ছুরণের প্রভাব, ঠিক আছে। টিন্ডাল ইফেক্ট কিসে দেখা যায়, যদিও হলুদ গুঁড়োটাকে কলয়েড বলা হবে না, সেটা সাসপেনশনের অন্তর্গত, কিন্তু সাসপেনশনও কিছু কিছু টিন্ডাল ইফেক্ট দেখা যায়, যার ফলে ওটি দেখা যায়, ওকে। এরপর আমরা বিভিন্ন প্রকারের কলয়েড দ্রবণ সম্পর্কে জানবো। কলয়েড দ্রবণ কত প্রকার হতে পারে দেখো, সল, এরোসল, এরোসলটা মনে রাখবে, জেল, ইমালশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইমালশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এরোসলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে দুটো। ফোম, কঠিন ফোম, এগুলো সবই হচ্ছে কলয়েড। তো সলের উদাহরণ হচ্ছে বিভিন্ন রং, কালি, সাবানের দ্রবণ, স্টার্চ দ্রবণ, গোল্ড সল, সিলভার সল, সালভার সল, মিল্ক ম্যাগনেসিয়া, এগুলো হচ্ছে সল। কঠিন এরোসল হচ্ছে ধোঁয়া, বাতাসে ভাসমান ধূলিকণা, এগুলো হচ্ছে কঠিন এরোসল। তরল এরোসল কোনগুলো, এগুলো হচ্ছে কুয়াশা, মেঘ, এগুলো হচ্ছে তরল এরোসল। জেল, তরল এবং কঠিন মিশ্রণকে জেল বলা হয়, যেমন জেলি, পনির, দই, জুতোর কালি, এগুলো হচ্ছে জেল, ঠিক আছে। পরীক্ষায় এরকম প্রশ্ন পড়ে, এর নিচের কোনটি জেলের উদাহরণ, অপশন না এরকম দেওয়া থাকলো, তার মধ্যে যদি দই দেওয়া থাকে দইটা হয়ে যাবে জেল, ঠিক আছে। ইমালশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে, নিচের কোনটি ইমালশন নয় বা নিচের কোনটি ইমালশন, আর দুধটাই বেশি পড়ে, তাই দুধটা বারবার মনে রাখবে, দুধ একটি ইমালশন। ওখানে যেমন বললাম জল একটি সার্বজনীন দ্রাবক, এটাও বলছি তোমাদের দুধ একটি ইমালশন, পরীক্ষার প্রশ্ন আসে এখান থেকে, ঠিক আছে। মাখন, শ্যাম্পু, ফেস ক্রিম, তেল ও জলের মিশ্রণ, এগুলো হচ্ছে সবই ইমালশন। ফোম, ফোমের মধ্যে পড়ে সাবানের ফেনা, অগ্নি নির্বাপন যন্ত্রের নির্গত ফেনা, শেভিং ক্রিম, এগুলো সবই হচ্ছে কলয়েড।
আচ্ছা, কঠিন ফর্ম বলতে যেগুলো পাউরুটি, কেক, এগুলো হচ্ছে কঠিন ফর্ম। পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন দেয়, তোমাদের খাতায় ঢুকে মুখস্থ করতে হবে, বারবার ধরে দেখতে হবে, নইলে এগুলো মনে রাখা খুবই কঠিন। ঠিক আছে, চলো এরপর প্রলম্বন বা সাসপেনশন সম্পর্কে জানি। প্রথমে জেনে নিয়েছি সাসপেনশন হচ্ছে সবচেয়ে কণাগুলো যেগুলো একটু বড় বড় থাকে, সেগুলো হচ্ছে সাসপেনশন, এবং তার সাথে সঞ্চরণশীল থাকবে, 10⁻⁵ সেন্টিমিটার থেকে বেশি থাকবে, সঞ্চরণশীল অবস্থায় থাকবে এবং অস্থায়ী হবে কণাটি। এইটা মনে রাখবে, প্রলম্বনটি অস্থায়ী থাকবে, অস্বচ্ছ থাকবে এবং অসমসূত্র থাকবে, তাকে প্রলম্বন বলা হয়। যেমন চকের গুঁড়ো, একটু আগে বলেছি হলুদের গুঁড়ো, সূক্ষ্ম বালির কণা, মাটির সূক্ষ্ম কণা, এগুলো হচ্ছে প্রলম্বন। তাহলে বৈশিষ্ট্য কি কি? অস্থায়ী হবে, অস্বচ্ছ হবে, অসমসূত্র মিশ্রণ তৈরি করবে। কণাগুলি সঞ্চালন অবস্থায় থাকে, কিছুক্ষণ স্থিরভাবে রেখে দিলে কণাগুলি জল থেকে পৃথক হয়ে তলায় থিতিয়ে পড়ে যায়, নিচে পড়ে যাবে কিছুক্ষণ যদি রেখে দেওয়া হয়। ফিল্টার কাগজের সাহায্যে কণাগুলিকে জলের থেকে আলাদা আরামসে করা যায়। কোনো কোনো ক্ষেত্রে টিন্ডাল প্রভাব দেখা যায়, সব ক্ষেত্রে সব জায়গায় দেখা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে। যেমন তোমরা হলুদ গুঁড়োতে ভাইরাল ট্রেন্ড দেখছো, একটু একটু দেখা যাচ্ছে টিন্ডাল প্রভাব। এতক্ষণ আমরা জানলাম কণার আকার বা ব্যাসের উপর নির্ভর করে দ্রবণের শ্রেণীবিভাগ। এবার আমরা জানবো গাঢ়ত্ব অনুসারে, অর্থাৎ ডেনসিটি, তার কতটা ঘনত্ব, গাঢ়ত্ব অনুসারে দ্রবণকে কটি শ্রেণীতে ভাগ করা যায়? 3টি শ্রেণীতে ভাগ করা যায়। কিরকম দেখো, মনে করো তুমি সিনেমা হলে সিনেমা দেখতে গেছো, এখানে সিনেমা চলছে, এগুলো হচ্ছে বসার জায়গা, ঠিক আছে, সিট আছে 50টা, ভালো করে বুঝবে। হলটা, পুরো হলটা এত বড় হল, সিট আছে 50টা। এরপর আমি তাতে কতজনকে প্রবেশ করাবো? 20 জনকে প্রবেশ করালাম, ঠিক আছে, 20 জনকে প্রবেশ করালাম, সেটা হয়ে গেল অসম্পৃক্ত দ্রবণ। ভালো করে বুঝবে, 20 জনকে প্রবেশ করালাম, সেটা হয়ে গেল অসম্পৃক্ত দ্রবণ। এরপর এর সিট আছে 50, আমি এতে 50 জন অর্থাৎ 50 জন ঢুকিয়ে দিলাম, সেটা হয়ে গেল সম্পৃক্ত দ্রবণ। 50 জনের 50 জনে যদি ঢুকিয়ে দিই, তাহলে সেটা হয়ে গেল সম্পৃক্ত দ্রবণ। এরপর আমি যদি 50 জনের বেশি পাঠাই, আরও যদি 10 জন পাঠিয়ে দিই, সে 10 জন কী করবে? বাইরে দাঁড়িয়ে থাকবে, সেটি হয়ে গেল অসম্পৃক্ত, অতিপৃক্ত দ্রবণ, অর্থাৎ বেশি হয়ে গেছে। ভালো করে বুঝো, এখান থেকেই বুঝতে পেরে যাবে সব কিছু। কী বললাম? প্রথমে কী দিলাম? কিছু পরিমাণ লবণ মেশালাম, লবণটা মিশে দ্রবণ তৈরি হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। এরপর এর যা ক্ষমতা, এই দ্রবণটার, এই জলের যা ক্ষমতা, ততটা পরিমাণ আমি যদি নুন দিই, তাহলে কি হবে? একটা নির্দিষ্ট জায়গায় এসে এর কোটা পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ সেই জায়গায় ওর চাইতে বেশি আর এটা নুন নিতে পারবে না জলটা, সেই জায়গাটাকে বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এরপর একটা জিনিস লক্ষ্য করো, কি করলাম? শেষে 10 জনকে আমি কি করলাম, সিট আমার ফুল হয়ে গেছে, তারপরে আমি তাকে জোর করে 10 জনকে ঢুকিয়ে দিলাম, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অতিপৃক্ত দ্রবণ হচ্ছে সেম, আমার এখানে দ্রবণে যতটা নুন নেওয়ার ছিল, তার চাইতে আমি যদি বেশি লবণ নিই, তাহলে সে নিচে পড়ে যাচ্ছে। এরপর কি করব? তাকে আমি জোর করে উত্তপ্ত করব এবং উত্তপ্ত করে তার সাথে মেশাবো, অর্থাৎ দ্রবণটিকে উত্তপ্ত করে তাতে যদি আবার বেশি পরিমাণ আমি লবণ মিশিয়ে দিতে পারি, তাহলে সেটি হয়ে যাচ্ছে অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন, সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন, আর অতিপৃক্ত বা সুপার স্যাচুরেটেড সলিউশন। এগুলো ঘরের উষ্ণতায় হয়। এই সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণে উষ্ণতাটা কিন্তু ফ্যাক্ট করে বিশাল, তাই উষ্ণতাটা মনে রাখবে। ঘরের উষ্ণতায় হয় অসম্পৃক্ত দ্রবণ, আর সম্পৃক্ত দ্রবণ হয় এটাও ঘরের উষ্ণতায় হয়, ঠিক আছে, কিন্তু অতিপৃক্ত দ্রবণে কি করে? উত্তপ্ত করতে হয়, এখানে উষ্ণতা ফিক্সড থাকে না, এখানে দ্রবণের তাপটা বাড়াতে হয়, দ্রবণ উষ্ণতাটা বাড়াতে হয়, তাপ দিতে হয়, ঠিক আছে। এরপর শেষ টার্ম দ্রাব্যতাটা একটু জেনে নিই। দ্রাব্যতা অর্থাৎ সলিউবিলিটি। সলিউবিলিটি কি? ওই যে বললাম যে ধরো 100 গ্রাম দ্রাবক আছে, ধরো 100 গ্রাম জলটাই ধরে নাও, তাতে আমি যতটা পরিমাণ আমি দ্রাবক মেশাতে পারবো যাতে দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে, সেটাই হয়ে যাচ্ছে তার দ্রাব্যতা বা দ্রবণীয়তা। মানে 100 গ্রাম দ্রাবকে যতটা পরিমাণ দ্রাব আমি মেশালে দ্রবণটি সম্পৃক্ত হয়ে যাবে, সেটাই হচ্ছে দ্রাব্যতা বা সলিউবিলিটি। যেমন 20°C উষ্ণতায়, উষ্ণতা ফিক্সড থাকে, 100 গ্রাম জলে 32 গ্রাম পটাশিয়াম নাইট্রেট যদি লবণকে মেশায়, তাহলে দ্রবণটি সম্পৃক্ত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে 20°C উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা হচ্ছে 32। ঠিক আছে, এটা হচ্ছে দ্রাব্যতা। আজকের দ্রবণের ক্লাস এখানেই শেষ। এরপর আমরা এমসিকিউ কিছু এখান থেকে জানবো। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রকৃত দ্রবণ, কলয়েড দ্রবণ এবং প্রলম্বন, এই 3 অবস্থায় কণাগুলির ব্যাসের ক্রম তিনটা কিরকম? সঠিক উত্তর হয়ে যাবে প্রকৃত দ্রবণ এর চাইতে কণাগুলো বড় কলয়েড দ্রবণে, তার চাইতে বড় হচ্ছে প্রলম্বনে। ঠিক আছে। 2 নম্বর, কোনো একটি দ্রবণ কলয়েড প্রকৃতির কিনা তা জানার সহজতম উপায় কি? কোনো দ্রবণের কলয়েড প্রকৃতি জানার জন্য আমরা তাতে টিন্ডাল প্রভাব লক্ষ্য করতে পারি।
সাসপেনশনেও কিছু কিছু টিন্ডাল ইফেক্ট দেখা যায়, কিন্তু কলয়েডে সবচেয়ে ভালো টিন্ডাল ইফেক্ট দেখতে পাওয়া যায়। 3 নম্বর, একটি তরলের মধ্য দিয়ে শক্তিশালী আলোকরশ্মি পাঠালে আলোর বিচ্ছুরণ ঘটে, কিন্তু উক্ত তরলকে যদি ফিল্টার কাগজের মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে ফিল্টার কাগজে কোনো অবশেষ পড়ে থাকে না। আলোর বিচ্ছুরণ ঘটছে আলোকরশ্মি পাঠালে, কিন্তু যদি ফিল্টার কাগজের মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে ফিল্টার কাগজে কোনো অবশেষও পড়ে থাকছে না। তাহলে সেক্ষেত্রে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যাবে কলয়েডের দ্রবণ। কারণ প্রলম্বনে আমার কি হয়, সাসপেনশনে অবশেষ অবশ্যই পড়ে থাকে ফিল্টার কাগজে। ঠিক আছে। 4 নম্বর, নিচের কোনটি জলে দ্রবণীয়? জলে দ্রবণীয় হচ্ছে ভিনিগার। 5 নম্বর, নিচের কোনটি ইমালশন? একটু আগেই বলেছি, ইমালশন হচ্ছে দুধ। টিন্ডাল প্রভাব দেখা যায় কোন দ্রবণে দেখা যায় টিন্ডাল প্রভাব? টিন্ডাল প্রভাব দেখা যায় কলয়েড দ্রবণে। 7 নম্বর, কোন ক্ষেত্রে সংশ্লিষ্ট কণাগুলি ব্রাউনীয় গতি প্রদর্শন করে না? ব্রাউনীয় গতি প্রদর্শন করে কলয়েড দ্রবণে। তো কলয়েড কোনটা নয়? কলয়েড নয়, লবণ জল। তাহলে সেটা হয়ে যাবে সঠিক উত্তর। বাতাসে ভাসমান ধূলিকণা বা কুয়াশা কোন প্রকারের কলয়েড? বাতাসে ভাসমান ধূলিকণা একটা অ্যারোসল। বলেছিলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর, নিচের কোনটিকে দ্রবণ বলা হয়? দ্রবণ মানে কি হতে হবে? দ্রবণ মানে হতে হবে সমসত্ব মিশ্রণ হতে হবে, স্বচ্ছ হতে হবে। মাটি কিসের উদাহরণ? মাটি হচ্ছে একটি অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে। 11 নম্বর, ধোঁয়াশা কিসের মিশ্রণ? ধোঁয়াশা হচ্ছে ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণ। ঠিক আছে। নিচের কোনটি প্রাকৃতিক কলয়েড? প্রাকৃতিক কলয়েড এখানে একটু আগে আমি বলেছি রক্ত হচ্ছে প্রাকৃতিক কলয়েড। ঠিক আছে। 13 নম্বর, অ্যামালগাম সংকর ধাতু তাকে অ্যামালগাম কাকে বলা হয়? পারদের সাথে সংকর ধাতুকে অ্যামালগাম বলা হয়, বারবার বলেছি। নিচের কোনটি জলে দ্রবণীয়? জলে দ্রবণীয় হয় সোডিয়াম ক্লোরাইড, NaCl, সেটাই জলে দ্রবণীয়। 15 নম্বর, চিনি দ্রবণে চিনি কি? চিনি কি চিনি দ্রবণে প্রথমে বলেছি সেটি হচ্ছে দ্রাব্য। আর নিচের কোনটি অসমসত্ব মিশ্রণ? অসমসত্ব মিশ্রণ হচ্ছে প্রলম্বন। ঠিক আছে। তাহলে আজকের এই 16টি প্রশ্ন ছিল, সাথে আমাদের দ্রবণের ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রম করতে হয়, তাই তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট বা একটা শেয়ার আমাদের অনেক উৎসাহিত করে। তোমাদের কাছ থেকে এটুকু আশা করতেই পারি। তাহলে আর ভিডিওটি বড় করবো না ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।